বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকে ৫,০০০ কণ্ঠে গীতাপাঠ। গীতাপাঠের আয়োজন হিন্দু জাগরণ মঞ্চের। নলহাটির প্রসাদপুর হাই স্কুলের মাঠে এই গীতাপাঠের আয়োজন করা হয়েছে। গীতাপাঠ ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে। বীরভূম মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এসেছেন এই গীতাপাঠের অনুষ্ঠানে। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন নলহাটির প্রসাদপুর হাই স্কুলের মাঠ, যেখানে গীতাপাঠের আয়োজন করা হয়েছে। ভাস্কর, হিন্দু জাগরণ মঞ্চের তরফে এই মুহূর্তে সেখানে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, আজকে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে এই নলহাটি ২ নম্বর ব্লকের প্রসাদপুর হাই স্কুল মাঠে সেখানে ৫,০০০ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছে। এখানে মুখ্য অতিথি রয়েছেন কার্তিক মহারাজ, এবং এখানে মূলত যেটা হবে সেটা হচ্ছে গীতা পাঠের পাশাপাশি এখানে গীতা আরতি হবে, একইভাবে বৃক্ষরোপণ এবং নারায়ণ সেবা, এবং সারা দিন ধরে চলবে। এবং আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুধু বীরভূম নয়, মুর্শিদাবাদের একটা অংশ থেকে প্রচুর মানুষ এখানে ভিড় করেছেন, এবং সকাল থেকেই সাজো সাজো রথ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা যেমন একদিকে রয়েছে, একইভাবে প্রচুর মানুষ এখানে এসছেন এই গীতা পাঠে যোগ দিতে। কারণ এর আগে আমরা দেখেছিলাম কলকাতায় কত মানুষ হয়েছিল, ঠিক সেই রকমই এখানেও কিন্তু সেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং মানুষের মধ্যে একটা উদ্দীপনা রয়েছে। এবং কার্তিক মহারাজ প্রত্যেককেই বলেছেন যে দেখুন, নিজের ধর্ম বাঁচাতে হবে, নিজের ধর্মকে বাঁচাতে গেলে যা যা করার সেগুলো করতে হবে, এবং এই গীতা পাঠ কিন্তু খুবই প্রয়োজন। এবং মানুষকে গীতার যে মূল্যবোধ সেটা কিন্তু মানুষকে বোঝাতে হবে, এবং মানুষের যে সামাজিক জীবন সেখানে একাধিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যদি আমরা গীতাকে অনুসরণ করে চলি তাহলে সেক্ষেত্রে কিন্তু মানুষ প্রকৃত মানুষ হয়ে সে কাজ করতে পারবে, সেই বার্তা তিনি দিতে চেয়েছেন, এবং সেই বার্তাকে সামনে রেখে এই গীতা পাঠের আয়োজন। এবং হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। প্রচুর মানুষের ভিড় হয়েছে, এবং যেটা কার্তিক মহারাজ জানিয়েছেন যে ৫,০০০ কণ্ঠা আমরা যা ধরেছি, কিন্তু ৫,০০০-এর অনেক বেশি লোক হবে। তিনি বলছেন প্রায় ডবল লোক হবে। তার জন্য সমস্ত আয়োজন করা হয়েছে, যে নারায়ণ সেবা ব্যবস্থা, সেখানে প্রায় ১০,০০০ মানুষের নারায়ণ সেবা যাতে করানো যায় সেই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এবং সব থেকে যেটা লক্ষণীয় বিষয়, যে শহর নয়, গ্রাম থেকে প্রচুর দলে দলে মানুষ এসছে, এবং তাদের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন টোটো, অটো, ট্রাক, বাস করে তারা এখানে আসছেন। ধন্যবাদ। বিএলও, ইআরও, এইআরও বা পর্যবেক্ষকদের ভয় দেখানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কমিশনের এই বার্তার পরই সামনে এলো শুনানি কেন্দ্রে এইআরওকে হুমকি দেওয়ার অভিযোগের তীর এক তৃণমূল কর্মীর দিকে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল কর্মীর দাবি, রোমানিয়ায় থাকা তার ভাইকে বাংলাদেশি বলেন এইআরও। ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নির্বাচন কমিশনের কড়া বার্তার পর ২৪ ঘন্টাও কাটল না, সামনে এলো শুনানি কেন্দ্রে এইআরওকে তৃণমূলের হুমকি দেওয়ার অভিযোগ। ভাইরাল হলো ভিডিও। আমি নিজে কানে শুনেছি। বলুন। আপনি শুনেছেন, আপনার কথা আপনি বলবেন, এবং আমিও বলে দেবো একজন গভর্নমেন্ট অফিসারকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে, যাতে হিয়ারিং না করতে পারে থ্রেট করা হচ্ছে। একজন গভর্নমেন্ট অফিসারকে ভীষণভাবে থ্রেট করা হচ্ছে। আমি পুলিশকে ফোন করছি, আমাকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে এবং বলা হচ্ছে আমি যাতে হিয়ারিং না করি। এইআরওকে হুমকি দেওয়ার অভিযোগ শেখ আরিফ নামে এক তৃণমূল কর্মীর দিকে। একজন গভর্নমেন্ট অফিসারকে, অন ডিউটি গভর্নমেন্ট অফিসারকে থ্রেট করছেন। আমি এখনই ফোন করছি ম্যাডাম, এবং উনি যেন যা পারেন প্রচন্ডভাবে থ্রেট করছেন আমাকে। কি হচ্ছে? কি যিনি বসে আছেন, যিনি দাঁড়িয়ে আছেন, তিনি থ্রেট করছেন। এতগুলো লোক আপনার রয়েছে এখানে, ওনাকে কোনো থ্রেট করা হয়েছে? প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে। এখানে এতগুলো লোক আছে, বলতে পারবে কে? এই অফিসার বলা হচ্ছে এনাকে বলে থ্রেট করা হয়েছে, নিজের থেকে বলা হচ্ছে। এখানে এতগুলো লোক রয়েছে, না মিথ্যা কেলেন দিচ্ছে কেন? ম্যাডাম আপনি কাজটা একটু তাড়াতাড়ি করুন না। আমি একটু পুলিশকে প্লিজ ইনফর্ম করব। আমাকে ভীষণভাবে থ্রেট করেছেন। ওনার কি এখানে হিয়ারিং আছে যে উনি এখানে এসেছেন? ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার মোহনপুর পঞ্চায়েতে ২১০ ও ২১১ নম্বর বুথ। মঙ্গলবার সকালে স্থানীয় শান্তিনগর বালিকা বিদ্যালয়ে শুনানি করছিলেন এইআরও পিয়ালি বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, স্থানীয় তৃণমূল কর্মী শেখ আরিফের ভাই রোমানিয়ায় থাকেন। সেখান থেকে শুনানিতে আসতে দেরি হবে জানিয়ে এইআরওর কাছে সময় চান আরিফ। তৃণমূল কর্মীর দাবি, ভাইকে বাংলাদেশি বলে দাগিয়ে দেন এইআরও। তা নিয়ে কথা কাটাকাটির পর হুমকি দেওয়ার অভিযোগ করেন এইআরও। এসআইআর এর শুনানি চলছিল, সেই সময় এইআরও পিয়ালি বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়ার অভিযোগ। আর এই হুমকি দেওয়ার সম্পূর্ণ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এবং তিনি আতঙ্কিত। তার অভিযোগ যে তিনি নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কাজ করছিলেন, কিন্তু তাকে হুমকি দেওয়া হয়েছে। ওই বিভিন্ন রকম থ্রেট করা হয়েছিল, এই পার্টির ভাবে থ্রেট
আই থিঙ্ক সো। পুলিশকে ফোন করেছিলাম, আমাদের কি করব, আমার খুব প্রচণ্ডভাবে থ্রেট করা হয়েছিল আমাকে। না, ওনাকে কোনো হুমকি দেওয়া হয়নি, একদম বাজে কথা বলেছেন। ওনাকে আরো ওখানে আরো স্যাররা ছিলেন ওনার পাশে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন, কে ওনাকে একদম হুমকি দেওয়া হয়নি। হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে এই আরোর দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। প্রত্যেকে ওনার এগেনস্টে বিরক্ত, উনি এইরকম হ্যারাস করছেন বলে, প্রত্যেককে হ্যারাস করছেন। ওনাকে কেউ হুমকি দেয়নি, পুলিশ ওখানে দাঁড়িয়েছিল, মাইক্রো অবজারভার ওখানে রয়েছে, সবাই কাজ করছিলেন। আমি তারপরে যখন যাই ওনাকে বলি যে আপনি মানুষের সাথে দুর্ব্যবহার করছেন কেন। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল এটাকে অন্যায় বলে মনে করেন, এটাই তৃণমূলের কর্মসূচি। সাংবিধানিক প্রক্রিয়াকে, সাংবিধানিক সংস্থাকে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে, সংসদীয় রাজনীতিকে বা রাজনৈতিক শিষ্টাচারকে সম্পূর্ণ অস্বীকার করা, সেটাকে কলুষিত করাই তো তৃণমূলের কর্মসূচি। আমরা রাজনৈতিক দল, আমাদের কাজ হচ্ছে যে ত্রুটিগুলো দেখব, সেগুলো তুলে ধরব। আর কমিশন একটা সংস্থা যেটা আমাদের ভারতের সংবিধান অনুযায়ী করে হওয়া হয়েছে, তাই তাদের কাজ থ্রেট করা নয়। বুধবারই তৃণমূলের প্রতিনিধি দলকে বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, রাজ্যে শাসক দলের প্রতিনিধিদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কমিশনের কর্মীদের যেন হুমকি না দেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। তৃণমূল কংগ্রেসকে তা নিশ্চিত করতে হবে। বিএলও, ইআরও, এইআরও বা পর্যবেক্ষকদের ভয় দেখানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দুষ্কৃতীরা আইন হাতে নিলে কড়া পদক্ষেপ করা হবে। কমিশনের কড়া বার্তার পরই সামনে এলো এইআরওকে হুমকি দেওয়ার অভিযোগ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। 2010 সালের পর থেকে জারি করা 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর এবার নির্বাচন কমিশন জানিয়ে দিল ওই সার্টিফিকেট এসআইআরেও ব্যবহার করা যাবে না। কমিশনের নতুন নির্দেশ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এসআইআর এর শুনানি পর্ব চলছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন জানিয়ে দিল এসআইআর এর প্রামাণ্য নথি হিসেবে 2010 সালের পর দেওয়া কোনো ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা যাবে না। তৃণমূলের সরকারের আমলে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র অবৈধ বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। 2024-এর 22শে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ 2010 সাল থেকে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয়। পাশাপাশি আদালত স্পষ্ট করে দেয় 2010 সালের পর যাদের ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে তারা ভবিষ্যতে এই শংসাপত্র ব্যবহার করে কোনো ধরনের সংরক্ষণের সুবিধে পাবেন না। সেই রায় হাতিয়ার করে নতুন নির্দেশ দিল নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া সার্টিফিকেট এসআইআর এর জন্য ব্যবহার করা যাবে না। জেলা নির্বাচনী আধিকারিকদের একথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। ভারতের নির্বাচনী পরিকাঠামো বলে ইনক্লুসিভনেস হচ্ছে ভারতীয় গণতন্ত্রের মূল আধার। সেখানে এই নির্বাচন কমিশন কাজটা করতে চাইছে এক্সক্লুসিভনেসে, অর্থাৎ যত বেশি সংখ্যক মানুষকে ভোটারের আওতা থেকে বাদ দিয়ে দাও। এসআইআর একটা অসভ্যতামি ছাড়া কিছুই না। বিজেপির হয়ে দালালি করার জন্য নির্বাচন কমিশন এই কাজ করছে, তার বিভিন্ন অছিলায়। তারই একটা অজুহাত হচ্ছে এই ওবিসি সংক্রান্ত সার্টিফিকেট। এদের উদ্দেশ্য হচ্ছে সংখ্যালঘুদের হয়রানি করা, সংখ্যালঘুদের নাম বাতিল করা। তৃণমূল কংগ্রেস ওবিসির নামে একদল মুসলমান সম্প্রদায়ের লোককে ওবিসি বানিয়ে ঢুকিয়ে দিয়েছিল এবং তাদের রাতারাতি কার্ডও ইস্যু করে দিয়েছিল। কলকাতা হাইকোর্ট সেই তালিকা আগেই বাতিল করে দিয়েছিল। অতএব হাইকোর্ট যে পরিষ্কার আদেশ দিয়েছে ইলেকশন কমিশনকে, সেই আদেশ বর্ণে বর্ণে কার্যকর করার জন্য ইলেকশন কমিশন তৎপর রয়েছে এবং আমরা এই আদেশকে স্বাগত জানাচ্ছি। নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা নিয়ে রাজনৈতিক আকচাকচি তুঙ্গে উঠেছে। রুমা পাল, সৌমিত্র রায়, শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।